আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি আপনাদের সবার পছন্দের আমি রক্তজবা গল্পের 7 নম্বর পর্ব। জ্যোৎস্না রাত, মেঘ কেটে রাতের আকাশে মস্ত বড় থালার মতন চাঁদ উঠেছে। চাঁদের কিরণে নদীর থই থই পানি চিকচিক করছে। পাশে কোলা ব্যাঙ একাধারে ডেকে চলেছে। নদীর ঘাটে দু একটা নৌকা বাঁধা, মাঝে বিহীন নৌকা ভাসছে ঢেউ খেলানো নদীর জলে। পুরার ঘাটে লোকজন নেই বললেই চলে, নিস্তব্ধতা ছেয়ে আছে চারিদিকে। মাঝে মধ্যে ব্যাঙ ডেকে উঠছে। শ্যামলতা মাঝে মধ্যে তার পরিবার নিয়ে হুড়ার ঘাটে জ্যোৎস্না বিলাস করতে আসে। আজও এসেছে। দিনের আলোর শেষের রাতে যখন আধারের কালো চাদরে ঢেকে থাকে, তখনই ভেসে ওঠে নদীর প্রকৃত সৌন্দর্য। ইকরা, বকুল, জবা, শ্যামলতা, বনলতা ধীরে ধীরে তার খেয়া ঘাটের সামনে এসে দাঁড়ালো। শো শো করে বইছে হিমেল হাওয়া, শীতল মূল মাতানো বাতাসে ছুঁয়ে যাচ্ছে প্রতিটি মানব দেহকে। শ্যামলতা নিস্তব্ধতা ভেঙে জিজ্ঞেস করলো, কেমন লাগছে সবার? বনলতা উত্তর দিল, সবার কেমন লাগছে জানি না, আমার বেশ ভালো লাগছে আম্মা। জ্যোৎস্না রাত, নদীর ঢেউ খেলানো পানি যার নজর কাটছে প্রতিটি মানুষের হৃদয়। জবা মুগ্ধ হয়ে বলল, প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করতে পারে না, আমার মতে তার মন বলতে কিছু নেই। সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই বাংলাদেশ। রূপসী বাংলার সৌন্দর্য মুগ্ধতায় ছেয়ে গেছে অগণিত ভিনদেশীদের হৃদয়। কত কবিতা, কত রচনা এই বাংলার সৌন্দর্যকে ঘিরে। কত মানব বাংলার রূপ না দেখতে পেয়ে হতাশাগ্রস্ত। সেখানে বাংলার এই রূপ, এই সৌন্দর্য আমরা নিজ চোখে দেখার সৌভাগ্য পেয়েছি। বলতে গেলে আমরা ভাগ্যবতী। শ্যামলতা ঠোঁট টিপে হাসলো। জবা ফুল, ইকরা, বকুলকে নিয়ে যাও, নদীর পাড় থেকে ঘুরে আসো, আমরা এখানেই আছি। আচ্ছা আম্মা। ইকরার হাত ধরে বকুলকে নিয়ে হাঁটা ধরলো সে। কলা গাছের পাশে লম্বা রেন্দি গাছের মোটা শিকড়ের উপর বসে পড়লো শ্যামলতা এবং বনলতা। ইকরার কি হয়েছে বনলতা? আজ সারাদিন চুপচাপ ছিল। মেয়েটা তো আগে এমন ছিল না। মেলা থেকে আসার পরপরই মেয়েটা একদম চুপসে গেছে। তোরা কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছিস? তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন শ্যামলতা। আগে ভাবা উচিত ছিল বনলতার। মনে মনে ভাবলো সে, আম্মা, ইকরার সাথে মেলায় বাজে কিছু ঘটেছে, যার ঘোর কাটিয়েও এখনও উঠতে পারেনি, বয়স কম। তার উপর এমন বাজে আচরণের সম্মুখীন হতে হয়নি, তাই হয়তো ভয় পেয়েছে। কারা ছিল চিনছে না। ছোট মানুষ এত অল্প বয়সে বাজে আচরণ মেনে নিতে পারেনি। ছোট মনে দাগ লেগে গেছে। তুই একটু সময় দিস ওকে, বুঝাইস একটু। ঠিক আছে। রেহানা জানে না? ওকে বলিস না, দুশ্চিন্তা করবে। আচ্ছা আম্মা, বলবি কিছু? আর যদি জবা ফুলের সাথে এটা ঘটতো তাহলে? বাকিটার শ্যামলতা বলতে দিল না। হাত দিয়ে বনলতাকে চুপ করিয়ে দিল। সেদিন এখনও আসেনি। শ্যামলতা বেঁচে থাকলে তার জবা ফুলের গায়ে কেউ কাটার আঁচড়ও দিতে পারবে না। জবা ফুলের গায়ে কেউ হাত বাড়ালে তার ঘাড় থেকে মাথা আলাদা করে দেব। পাশ থেকে দুজন পুরুষ কাশতে কাশতে চলে গেল। রেন্টি গাছ থেকে উঠে কথা বলতে বলতে কখন যে নদীর ঘাটে এসে পড়েছে শ্যামলতা হুঁশ ছিল না। লোক দুটোর কাশির শব্দ তার ধ্যান ভাঙল। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল পুরুষ অপর দুটোর দিকে। বনলতার দিকে চেয়ে বললেন, এখানে আমরা নিরাপদ না, সবাইকে নিয়ে চল, বাড়িতে ফিরতে হবে। বনলতা গলা ছেড়ে সবাইকে ডাকলো, জবা ফুল, ইকরা, বকুলকে নিয়ে চলো, আয়, আমাদের সময় হয়ে গেছে, বাড়ি যেতে হবে। সন্ধ্যা থেকে বিদ্যুতের দেখা নেই। ইদানিং ঘন ঘন বিদ্যুৎ যাচ্ছে, মানুষ মুখে যা আসছে তাই বলে যাচ্ছে। বিদ্যুৎ অফিসের লোকজনের বিরুদ্ধে। হারিকেনের মৃদু আলোতে বসে সকলে রাতের খাবার শেষ করলো। জবার সামনে টেস্ট পরীক্ষা, সে খাবার খেয়ে পড়ার টেবিলে বসলো। দুদিন পর বনলতা চলে যাবে। সকাল রেহানা চলে গেছে। ইদানিং শ্যামলতার দিনগুলো দুশ্চিন্তায় কাটছে। শিমুল মাস্টার হারিকেনের আলো কমিয়ে খাটে এসে শুয়ে পড়লেন। শরীর ক্লান্ত থাকায় গভীর নিদ্রায় ডুবে গেলেন। তখন মধ্য রজনী। আন্দাজ 2টো কি 3টে হবে। বাইরে আকাশ কাঁপিয়ে বজ্রপাত হচ্ছে। বইছে মুষলধারে বৃষ্টি। নিম্নচাপের ফলে বৃষ্টির ঝাপটা টেনে এসে ভারী খাচ্ছে বারবার। বাইরে আঙিনায় কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ পাওয়া গেল। হঠাৎ করে কাঠের দরজার ঠকঠক করে শব্দ হয়ে উঠল। কাঠের দরজার সামনে ভাসমান হলো 2টো কালো রঙের কাদামাটিতে মাখামাখি শক্ত জাতের পা। 1টা 2টো 3টে থাপ করে একাধারে দিয়ে যাচ্ছে দরজায়। ঘুম ভেঙে গেল শিমুল মাস্টারের। পাশ ফিরে দেখে শ্যামলতা পাশে নেই, তো বাথরুমে গেছে ভেবে ঘুম ঘুম নয়নে দরজা খুলতে উঠলেন। কাঠের দরজার খিল খুলতে দানবের মতো মস্ত বড় আকারের দেহের থাবা এসে পড়ল তার গায়ে। লোহার মতন 2টো হস্তদ্বয় দিয়ে তার শ্বাসনালী চেপে ধরল। দানবের চোখ বেয়ে যেন রক্ত ঝরছে। শ্বাস বন্ধ হয়ে আসলো বুঝি শিমুল মাস্টারের। 2 হাত দিয়ে নিজেকে ছাড়াতে চাইলেও পারছে না সে মানবহীন দানব থেকে। এ যেন নরপিচাস, তার জীবন কেড়ে নিচ্ছে। গায়ের শক্তিটুকু বোধহয় ধীরে ধীরে কমে আসছে।
তিনি তীব্র যন্ত্রণায় ছটফট করছেন। গলা দিয়ে গোঙানি শব্দ হতে লাগলো। আজ বুঝি তার জীবনের শেষ দিন। মাঝরাতে গোঙানি শব্দে কাঁচা ঘুমটা ভেঙে গেল বনলতার। চট করে বিছানা ছাড়লো সে। জবাকে ডাক দিতে উঠে পড়ল। কি হয়েছে বড় আপা? ঘরে কার জানি গোঙানির শব্দ হচ্ছে, তাড়াতাড়ি আয়। বনলতা ততক্ষণে সামনের ঘরে দৌড়ে আসলো। জবা কোনো মতো বক্ষস্থলে ওন্না জড়িয়ে নগ্নবায়ে দৌড়ে আসলো। ঘটনাস্থানের দুটো দেহ নিস্তব্ধ হয়ে রইল। তাদের দেহে বুঝি প্রাণ নেই। কে এনো মানবহীন দানব? তার জন্মদাতা পিতাকে এত কষ্ট দিচ্ছে? জবার ভাবনা তখন ব্যাঘাত ঘটালো বনলতা। দুহাতে লম্বা মোটা শরীরের অধিকারী নিয়ে কালো রঙের মানবের মতন দেখতে দানবের হাত থেকে নিজের জন্মদাতা পিতাকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা তার। জবার চোখে পানিতে টলমল। সামনে আগানোর শক্তিটুকু বুঝি তার ফুরিয়ে আসলো। ভয়ে তার শরীরের অঙ্গগুলো কাঁপছে। হঠাৎ করে তাজা লাল টকটকে রক্ত ছিটকে পড়ল তার মুখশ্রীতে। তাজা তরল মিশ্রিত রক্তের গন্ধে পেট গুলিয়ে উঠল তার। রক্তে লাল হয়েছে নিচের মেঝে। ঘাড় থেকে মাথা আলাদা হয়ে ছটফট করছে কালো রঙের মস্ত বড় দেহটি। মাথাটা দরজার সামনে পড়ে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। শ্বাসনালী থেকে পানি সেচের মতো লাল রঙা তরল রক্ত ঝরছে। পিছনে দাঁড়িয়ে আছে ছাই রঙা কাপড় পরিত রামদা হাতে একজন মধ্যবয়স্ক মহিলা। চোখ দুটিতে তার যেন আগুনে লাভা বের হচ্ছে। সেই লাভাই সবাইকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে। পাশে অসুস্থ শিমুল মাস্টার অবাক চোখে দেখছে তার সহধর্মিণীকে। কে এই নিষ্ঠুর নারী? মাথা ঘুরে পড়ে নিতেই নিজেকে সামনে নিল জবা। পেটে যা আছে বুঝে বের হয়ে আসবে। দৌড়ে সামনে দরজার দিকে গেল। গড় গড় করে মুখ দিয়ে দুর্গন্ধযুক্ত পানি বের হচ্ছে। শ্যামলতা পানির জগটি জবার দিকে এগিয়ে দিল। শ্যামলতার মেয়ে হয়ে এত দুর্বল হলে চলে? শ্যামলতার কন্যাকে যে তার মতোই শক্ত জাতের হতে হবে। এই সমাজ কারো ভালো সহ্য করতে পারে না। নিজেকে নিজের ভালো থাকতে শিখতে হবে। তারা বিপদের দিনে কেবল উপহাস করতে জানে। জবা দুর্বল শরীরটাকে টেনে শিমুল মাস্টারের পাশে এসে বসলো। বনলতা তার বাবাকে শক্ত করে ধরে বসে আছে। পিছন থেকে রামদা হাতে শ্যামলতা সামনে আসলো। রামদা থেকে এখনও রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে। হাত দিয়ে চুইয়ে পড়া রক্তগুলো হাতে নিয়ে বললেন, আমার পরিবারের দিকে কেউ হাত বাড়ালে এইভাবেই ঘাড় থেকে মাথা আলাদা করে দিব। ভয়ে জবার গা শিরশির করে উঠল। শিমুল মাস্টারের শ্বাস করতে কষ্ট হচ্ছে। নিজের স্ত্রীকে বহুরূপে দেখে কিছুক্ষণ নীরব দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তার কিছুক্ষণ পরই ঢলে পড়লেন বনলতার গায়ে। জবা, আব্বাকে ধর। এতক্ষণে জবার হুঁশ ফিরল। মায়ের দিকে ভয়ে ভয়ে তাকিয়ে শিমুল মাস্টারের দিকে গেলেন। জবার সাহায্য নিয়ে বনলতা শিমুল মাস্টারকে বালিশে শুয়ে দিলেন। শ্যামলতা এখনও সেই নরপ্রচেষ্টির দিকে তাকিয়ে আছে। হাতের রামদা নিচে ফেলে দিলেন। রামদাটি পড়ে ঝনঝন শব্দ হয়ে উঠল। জবা কেঁপে উঠল। তার মা একটা খুন ঠান্ডা মাথায় করে ফেলল। বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছে। শ্যামলতা লম্বা সাইজের প্যান্টের একটি বস্তা আনলেন। বনলতা আর শ্যামলতা দুজন মিলে মস্ত বড় শরীরটাকে টেনে তুলে বস্তায় ভরল। মাথাটা টেনে বস্তার মধ্যে শব্দ করে ফেলে দিল। জবার শুধু তাকিয়ে তাকিয়ে দেখল কীভাবে তার জন্মধারিণী মা নৃশংসভাবে খুন করলো, আর তাকে মার হাবা জানাচ্ছে তার বোন বনলতা। কি সুন্দর করে লাশটিকে বস্তায় ভরতে সাহায্য করছে। ইনি কি সেই গর্ভধারিণী যার নরম হাতের স্পর্শে আমার প্রতিটা সকাল কাটে? না না, এটা সে হতে পারে না। এ যে অন্য কোনো এক বিষাক্ত নারী। আগে বলে রাখছি, লেখিকার এই পর্বটিতে অনেক বেশি বানান ভুল হয়েছে। আমার পড়তে অনেক বেশি কষ্ট হচ্ছে। অন্যান্য পর্বতেও ভুল থাকে, আমি টুকটাক শুধরে নেই, কিন্তু আমি সঠিক বুঝে উঠতে পারছি না একজন লেখিকা হয়ে এত বানান ভুল কিভাবে হয়। বানান ভুল না মানা যায়, কিন্তু তার রচনা সামগ্রীতে অনেক লাইনে অনেক বাক্যতেও ভুল আছে। আমি সেগুলোতে অনেক কষ্ট করে শুধরে নেওয়ার চেষ্টা করেছি। আপনারা দয়া করে বুঝে নেবেন আশা করি। গল্পটি মোটামুটি রহস্যজনক, তাই আপনাদের উদ্দেশ্যে পড়ে শোনাচ্ছি। আপনাদের অনেকেরই কাঙ্ক্ষিত গল্প এটা, কিন্তু আমি বুঝতে পারলাম না এটা মেবি পদ্মজাকে কপি করে বানানো হয়েছে। আর লেখিকা তেমন পাকা হাতে লেখা নয়। আমি উপন্যাসটি পড়ে যা বুঝলাম, বাক্য গঠনে অনেক ভুল আছে লেখিকার। সেটা আপনারা হয়তো বা বুঝতে পারবেন না, কারণ আমি পুরোপুরি গল্পটা পড়ে আপনাদেরকে শোনাচ্ছি। আমি যতটুকু পারছি শুধরে নিয়ে আপনাদের শোনাচ্ছি, তাই আপনারা নিশ্চিন্ত থাকুন এবং গল্পটি উপভোগ করুন।
পাটের বস্তা দুজনে টেনে বাহিরে গেটের সামনে রাখলো। ভোরের আলো ফোটার আগেই লাশ সরিয়ে ফেলতে হবে। কলপার থেকে কলসে করে পানি এনে ঝাড়ু দিয়ে দুজনে ঘর পরিষ্কার করছে। টিনের ঘর, চারপাশে টিন দিয়ে ইট বালু সিমেন্টে ঢালাই করা। জবা শিমুল মাস্টারের হাতে পানি ঢালছে, ডান হাতে সরিষার তেলের সাথে পানি মিশিয়ে হাত পায়ে ঘষছে। ভোরের আলো ফুটতে আর বেশি সময় নেই। ঘরের রক্ত পরিষ্কারের পর দুজনে মিলে বাইরের লাশটা সরাতে গিয়ে দেখলো লাশের বস্তাতে নেই। অবাকের চরম পর্যায়ে তারা, এটা কী করে সম্ভব? লাশ তো এখানেই ছিল, তাহলে কোথায় গেল রক্তমাখা লাশের বস্তাটি? শ্যামলতা ঠোঁট চেপে হাসলো, রহস্যময় সেই হাসি। বনলতা থমকালো। আম্মা, তুমি ঠিক আছো? আমি তো ঠিকই আছি, তবে আমার ঘোর শত্রু বুঝি ঠিক নেই? বুদ্ধিতে বেশ পটু। ভালোই হয়েছে কষ্ট করে আর লাশের বস্তাটি সরাতে হয় নাই। এমনিতেই আপদটাকে নিয়ে চিন্তায় ছিলাম। কারা শত্রু আমাদের আম্মা? সময় হলে জানতে পারবে। এখন আমাদের ঘরে ফিরতে হবে। জায়গাটিতে পানি ঢেলে চলো। আসলে অন্ধকার রাত্রি সাক্ষী হয়ে রইল এক নৃশংস খুনের। অন্ধকার কাটিয়ে দিনের আলো ফুটেছে সবে। শ্যামলতা রান্নাঘরে সকালের নাস্তা বানাচ্ছে, তার মুখের ভাবভঙ্গি স্বাভাবিক। সবার পাশ ঘেঁষে বনলতা ঘুমাচ্ছে। শিমুল মাস্টার আজ স্কুলে যায়নি। রাতের ঘটনায় আকস্মিক চাপ পড়েছে তার উপর। শরীরে 102 ডিগ্রি জ্বর। জবা ভোরের আকাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। আহা, কি অপূর্ব সুন্দর এই পৃথিবী! ক্ষণিকের মুগ্ধতায় আমরা সব ভুলে যাই, অথচ এখানে আমাদের স্থায়ী ক্ষণিকের। অনেকক্ষণ আকাশের দিকে তাকিয়ে থাকার ফলে চোখ বেয়ে নোনা জল পড়ছে। জবা কলপার থেকে হাত মুখ ধুয়ে শ্যামলতার থেকে খানিকটা দূরে মোড়া নিয়ে বসলো। ভয় ভয় চোখে দেখছে তার সামনে থাকা রহস্যময় নারীকে। কাল রাতের দৃশ্য যেন তার চোখে এখনও জীবন্ত হয়ে আছে। আম্মা, তুমি কিভাবে পারলে একটা খুন করতে? শত্রু যখন চারপাশ দিয়ে ঘিরে ধরে তখন তাকে এভাবে শেষ করে দিতে হয়। শত্রুপক্ষ নয় তো ভাববে আমরা দুর্বল। তোমার ভয় করেনি আম্মা? অনেক দিনের লক্ষ্য বলে কথা। তুমি তাকে চিনতে আম্মা? না। তাহলে লক্ষ্য হলো কিভাবে? তোর সাথে আজ 2 দিন যাবৎ যা ঘটেছে তা বলিস নি কেন আমায়? চমকে উঠলো জবা। কি আম্মা? আমি কি জানি? আমার চেয়ে তুই ভালো জানোস। রাতে জানালায় দরজায় কড়া করাঘাত করে, টিনের চালে ঢিল কারা ছুঁড়ে। সত্যি আম্মা, আমি কিছু জানি না। সেদিন রাতে ভয়ে আরও আমি বকুলকে জড়িয়ে ধরে ঘুমিয়েছি। আমাকে কেন জানাসনি? তুমি চিন্তা করবে তাই বলিনি। ওরে বোকা মেয়ে, তোর এই একটা ভুলের জন্য কত বড় সর্বনাশ হতে জানোস? ফের এমন হলে জানাবি। আচ্ছা। জবা চলে যাচ্ছিল। শ্যামলতা ডাক দিল, জবা ফুল। জি আম্মা। তোমার আম্মা তোমাদের ক্ষতি চায় না। আমি যা করেছি তোমাদের ভালোর জন্য করেছি। শুধু শুধু আম্মাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কাল রাতের ঘটনা দুঃস্বপ্ন ভেবে ভুলে যাও। জীবন বড় কঠিন, এত সহজে হাল ছেড়ে দিও না। এই পৃথিবীতে মুখোশধারী লোকের অভাব নেই, তোমাকে চিনে নিতে হবে তাদের। কে তোমার ভালো চায়, কে তোমার মন্দ চায়, তাকে খুঁজে নিতে হবে। নিজের দুর্বলতা কখনো কারো কাছে তুচ্ছ হিসেবে ধরো না। শক্ত করো নিজের মনকে। দুর্বলতার সুযোগ নিয়ে তোমার কাছের মানুষগুলো তোমার বুকে ছুরি চালাবে। সবসময় মাথায় উপস্থিত বুদ্ধি রাখবে আর ভরসা রাখবে সৃষ্টিকর্তার উপর। এই দুটোই বিপদের দিনে তোমাকে বাঁচাবে। একজন লেখিকার ভুল ত্রুটিগুলো ধরার মতো যোগ্যতায় তুচ্ছ পাঠিকার নেই, কিন্তু তারপরেও বাক্য গঠনে আমার মনে হয় লামিয়া ইসলাম তাসমি লেখিকাকে আরেকটু সতর্কতা অবলম্বন করতে হবে। কেননা অনেকাংশে দেখা যাচ্ছে বানানো ভুল হচ্ছে, বাক্য গঠনও হচ্ছে না। এতে পাঠকদের পড়তে বিরক্তি আসবে। যেমন আমার এসেছিল, কিন্তু আমি শুধরে নিয়ে আপনাদেরকে পড়ে শুনিয়েছি উপন্যাসটা। আশা করি সবার ভালো লাগবে। শেষ হয়ে গেল পর্বটি। গল্পটি কেমন লাগলো আপনাদের কমেন্ট বক্সে বলে দিন চট করে। আর যদি গল্পটি ভালো লেগে থাকে একটা লাইক ছুঁড়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আশা করি পর্বতে ডেসক্রিপশন বক্সে চেক করবেন। প্রথম পর্ব সেখানেই দেওয়া আছে। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফেজ।